আমি সেই শ্রাবণ মাসে চাঁপাপুকুর গিয়েছিলাম। বৌদি আপনার কত গল্প করলে, বললে মায়ের পেটের ভাই যে কি জিনিস ঠাকুরজি, তা আমি দাদাকে দিয়ে বুঝেছি। রানী, রানী, তুই আমার মায়ের পেটের বোন। তুই আমার মায়ের পেটের বোন। তোর দাদা তোকে কখনো ভুলবে না। আমি তোকে মনে রাখবো, তোর দাদা তোকে মনে রাখবে মা। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উমা রানী। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছেন মোনালিসা, জুই, সান্নি, শ্রীতমা, শুভদীপ এবং আমি, গল্পের সূত্রধার সায়ন। বসন্ত পড়ে গিয়েছে। দক্ষিণ হাওয়া এসে শীতকে তাড়িয়ে দিচ্ছে। আকাশ এমন নীল, মনে হচ্ছে উড়ন্ত চিলগুলোর ডানায় নীল রং লেগে যাবে। এই সময় আমার একজনের কথা খুব মনে পড়ে, তার কথাই বলবো। মেডিকেল কলেজ থেকে বার হয়ে প্রথম দিন কতক গভর্নমেন্টের চাকরি নেওয়ার বৃথা চেষ্টা করবার পর যে মাসে আমি একটা চা বাগানের ডাক্তারি নিয়ে গৌহাটি চলে গেলুম, সেই মাসেই আমার ছোট বোন শৈলী শ্বশুর বাড়িতে কলেরা হয়ে মারা গেল। এই শৈলীকে আমি বড় ভালোবাসতাম। আমার অন্যান্য বোনেদের সঙ্গে ছেলেবেলায় অনেক মারামারি করেছি, কিন্তু শৈলীর গায়ে আমি কোনোদিন হাত তুলিনি। শৈলীর বিয়ে হয়েছিল যশোর জেলার একটা পাড়া গায়ে। শৈলী কখনো সে গ্রামে যায়নি। তার স্বামী তাকে নিয়ে কলকাতায় থাকত। তার স্বামী প্রথমে পাটের দালালি করত, তারপর একটা অফিসে ইদানিং কি চাকরি করত। যেখানে শৈলীর স্বামী বাসা করেছিল তার পাশেই আমার মামার বাড়ি, একটা গলির এপার ওপার। এই বাসায় ওরা শৈলীর বিয়ের অনেক আগে থেকেই ছিল এবং শৈলীর বিয়েও মামার বাড়ি থেকেই হয়। সেদিন সন্ধ্যার কিছু আগে বাগানের ম্যানেজারের বাংলো থেকে ফিরছি। পিয়ন খানকতক চিঠি আমার হাতে দিয়ে গেল। আমার বাসায় ফিরে এসে তারই একখানাতে শৈলীর মৃত্যু সংবাদ পেলাম। বাগানের চারিপাশের ঝাউ, কৃষ্ণচূড়া ও সরল গাছগুলো সন্ধ্যার বাতাসে শনশন করছিল। আমার চোখের সামনে সমস্ত চা বাগানটা, দূরের ঢালু পাহাড়ের গাটা, মার্ঘেরিটা, 2 নম্বর বাগানের ম্যানেজারের বাংলোর সাদা রংটা, দেখতে দেখতে সবগুলো মিলে একটা জমাট অন্ধকার পাকিয়ে তুলল। আলো জ্বালিয়ে চুপ করে ঘরের মধ্যে বসে রইল। বাইরের হাওয়া খোলা দুয়ার জানলা দিয়ে ঢুকতে লাগলো। অনেক দিনের শৈলী যে কলকাতা থেকে ছুটি পেয়ে যখন বাড়ি যেতুম, শৈলী বেচারি আমায় তৃপ্তি দেওয়ার পন্থা খুঁজে ব্যাকুল হয়ে পড়ত। কোথায় কুল, কোথায় কাঁচা তেঁতুল, কার গাছে কদবেল পেকেছে, আমি বাড়ি আসবার আগেই শৈলী এসব ঠিক করে রাখত। নানা রকম মশলা তৈরি করে কাগজে কাগজে মুড়ে রেখে দিত। আমি বাড়ি গেলেই তার আনন্দ জড়ানো ব্যস্ততা ও ছুটোছুটির আর অন্ত থাকত না। গ্রীষ্মের ছুটিতে আমি বাড়ি গেলে আমায় বেলের শরবত খাওয়াবার জন্যে পরের গাছে বেল চুরি করতে গিয়ে ঘরের পরের কত অপমান সে সহ্য করেছে। আমারই জুতো বুনে দেবে বলে তার উল বুনতে শেখা সেই শৈলী তো আজকের নয়। যতদূর দৃষ্টি যায় পিছন ফিরে চেয়ে দেখলুম কত ঘটনার সঙ্গে, কত তুচ্ছ সুখ দুঃখের স্মৃতির সঙ্গে, কত খেলাধুলোয় শৈলী জড়ানো রয়েছে। সে আজ ওই আকাশের মাঝখানকার জলজলে সপ্তর্ষি মণ্ডলের মতো দূরের হয়ে গেল। ঝাউ গাছের ডালপালার মধ্যকার ওই বাতাসের শব্দের মতোই ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। তারপর দিন ছুটি নিয়ে দেশে চলে গেলুম। বাড়ির সকলকে সান্ত্বনা দিলাম। দেখলাম
আমার ভগ্নিপতি বেচারা বড় আঘাত পেয়েছে। শৈলীর বিয়ে হয়েছিল এই মোট 3 বছর হলো। এই সময়ের মধ্যেই সে বেচারা শৈলীকে বড় ভালোবেসে ফেলেছিল। তাকে অনেক বোঝাবার চেষ্টা করলাম। শৈলী প্রথম বুনতে শিখেই আমার ভগ্নিপতির জন্যে গলাবন্ধ বুনছিল। সেটা তৈরি অবস্থাতে পড়ে আছে। ভগ্নিপতি সেইটে আমার কাছে দেখাতে নিয়ে এলো। সেইটা দেখে আমার মনের মধ্যে কেমন একটু হিংসে হলো। আমার জুতো বুনে দেওয়ার জন্যে উল বুনতে শিখে শেষে কিনা নিজের স্বামীর গলাবন্ধ আগে বুনতে যাওয়া। হায় হায়, তবু তো সে আজ আর নেই। শৈলী, আমার বোন। পরে আবার গৌহাটি ফিরে গিয়ে যথারীতি চাকরি করতে লাগলাম। দেশ থেকে এসে আমার ভগ্নিপতির সঙ্গে প্রথম প্রথম খুব পত্র লেখালেখি চলছিল। তারপর তা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তার আর বিশেষ কোনো সংবাদ রাখতাম না। তবে মাঝে মাঝে মামার বাড়ির পত্রে জানতে পারতাম সে অনেকের অনুরোধ সত্ত্বেও পুনরায় বিবাহ করতে রাজি হয়নি। বিবাহ নাকি সে আর করবে না। এই রকম করে বিদেশে অনেক দিন কেটে গেল। দেশে যাওয়ার বিশেষ কোনো টান না থাকাতে দেশে বড় যেতুম না। আমার মা বাবা অনেক দিন মারা গিয়েছেন। বোনগুলির সব বিয়ে হয়ে গিয়েছিল। আমি নিজেও তখন অবিবাহিত। কাজেই আমার পক্ষে দেশ বিদেশ দুই সমান ছিল। চা বাগানের কাজের কোনো বৈচিত্র্য ছিল না। সকালবেলায় ডাক্তারখানায় বসে নিরস একঘেয়ে ভাবে কুলিদের হাত দেখা, কলের পুতুলের মতো ওষুধ লিখে দেওয়া। রোগগুলো যেন তাদের বড় একঘেয়ে রকমের। সাদা জ্বর, হিল ডায়রিয়া, বড় জোর কালা জ্বর, কালে ভদ্রে একাধটা টাইফয়েড বা শক্ত রকমের নিউমোনিয়া। যখন হাতে কাজকর্ম বিশেষ থাকতো না তখন পড়তুম। না হয় আমার একটা খেয়াল আছে অপটিক্সের বা আলোকতত্ত্বের চর্চা করা, তাই করতুম। বাংলোর একটা ঘর এই উদ্দেশ্যে আধার ঘর বা ডার্ক রুমে পরিণত করে নিয়েছিল। কলকাতা থেকে প্রতি মাসে অনেক ভালো ভালো লেন্স ও অপটিক্সের বই সব আনতুম। বছর দিনেক এইভাবে কেটে গেল। এই সময় মামার বাড়ির পত্রে জানলাম আমার ভগ্নিপতি আবার বিবাহ করেছে। সকলের অনুরোধ ও পীড়াপিড়ির হাত সে নাকি আর এড়াতে পারল না। এতে মনে মনে আমি তাকে কোনো দোষ দিতে পারলাম না। শৈলীর প্রতি তার ভালোবাসা অকৃত্রিমী। তারই বলে সে এতদিন জুঝল তো। সেবার বৈশাখ মাসের প্রথমে দেশে গিয়ে মামার বাড়ি উঠলাম। আমার এমন কতকগুলো কথা অপটিক্স সম্বন্ধে মনে এসেছিল যা একজন বিশেষজ্ঞের নিকট বলা নিতান্ত আবশ্যক ছিল। আমার এক বন্ধু সেবার বিলাত থেকে এসে প্রেসিডেন্সি কলেজে বস্তু বিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হয়েছিল। তার সঙ্গে সেসব বিষয়ের কথাবার্তা কইবার জন্যই আমার একরকম কলকাতায় আসা। তার ওখানে যাতায়াত করতে আরম্ভ করলাম। সেও খুব উৎসাহ দিল। আমি অপটিক্স নিয়ে একেবারে মেতে উঠলাম। এই অবস্থায় একদিন সকালবেলা বারান্দায় বসে পড়েছি। হঠাৎ আমার চোখ পড়ে গেল সামনের বাড়ির জানলাটায়। সেইটাই আমার ভগ্নিপতির বাসা। দেখলুম কে একটি অপরিচিতা মেয়ে ঘরের মধ্যে কি একটা কাজ করছে। আমার দিক থেকে শুধু তার সুস্পষ্ট হাত দুটি দেখা যাচ্ছিল। আমার মনে হচ্ছিল তার পিঠের দিকটা বড় চওড়া। একটু পরেই সেই ঘরের ভেতর ঢুকলো আমার ভগ্নিপতির বোন টুনি। টুনির বিয়ে হয়ে গিয়েছে, বোধহয় সম্প্রতি শ্বশুর বাড়ি থেকে এসেছে। আমি গৌহাটি থেকে এসে পর্যন্ত ওদের বাড়ি যাইনি। টুনিকে দেখে ডেকে জিজ্ঞাসা করলাম, টুনি, এই মেয়েটি কি তোদের নতুন বউ? হ্যাঁ দাদা। দেখি একবার। টুনি মেয়েটিকে ডেকে কি বললে তাকে জানলার কাছে নিয়ে এসে তার ঘোমটা খুলে দিলে। ভালো দেখা গেল না। গলির এপারে আমাদের মামাদের বাড়িটা উঠে গলির ওপারের বাড়ির ঘরগুলোকে প্রায় অপটিক চর্চার ডার্ক রুম করে তুলেছিল। দিনে মানেও তার মধ্যে আলো যায় না। ভালো দেখতে না পেয়ে বললুম,
হ্যাঁ রে, কিছুই তো দেখতে পেলুম না। আপনি ওখান থেকে যে দেখতে পাবেন না তা আমি জানি, তার উপর তো আবার চশমা নিয়েছেন। আপনি এসে পর্যন্ত তো এবারই একবারও আসেননি দাদা। আজ আজ দুপুরবেলা একবার আসবেন। দুপুরবেলায় ওদের বাড়ি গেলাম। বাড়ি ঢুকতেই মনে হলো 4-5 বছর আগে ভাইফোঁটা নিতে শৈলীর নিমন্ত্রণে এ বাড়িতে এসেছিলাম। তারপর আর এ বাড়ি আসেনি। দালান পার হয়ে ঘরে যেতে বাড়ির মেয়েরা সব আমায় ঘিরে দাঁড়ালে। তাদের সঙ্গে কথাবার্তা শেষ হয়ে গেলে টুনি বললে, দাদা, বউ দেখবেন, আসুন। ঘরের মধ্যে গেলুম। টুনি নতুন বউয়ের ঘোমটা খুলে দিলে। ওর সামনে ঘোমটা দিতে হবে না বৌদি, উনি তোমার দাদা। মেয়েটি আধ ঘোমটা অবস্থায় গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্রণাম করল। দিব্যি মেয়েটি তো, রং খুব গৌরবর্ণ, ভারী সুন্দর মুখখানির গড়ন, একরাশ কোঁকড়া কোঁকড়া ঠাস বুনানি কালো চুল মাথা ভর্তি, বেশ মোটাসোটা গড়ন। বয়স বোধ হয় 14-15 হবে। টুনির মা বললে, মেয়েটির বাপ পশ্চিমে চাকরি করেন, সেখানেই বরাবর থাকেন। ওই এক মেয়ে, অন্য ছেলে বলে কিছুই নেই। তাদের সঙ্গে কি জানাশোনা ছিল, তাই এখানেই সম্বন্ধ ঠিক করে বিয়ে দিয়েছেন। মেয়েটি প্রণাম করে উঠে দাঁড়ালে। আমি তার হাত ধরে তাকে কাছে নিয়ে এলুম। বাঁ হাতে তার ঘোমটা আরেকটু খুলে দিয়ে বললুম, আমার কাছে লজ্জা করো না খুকি, আমি যে তোমার দাদা। তোমার নামটি কি? তার চোখের অসংকোচ দৃষ্টি দেখে বুঝলুম মেয়েটি সেই মুহূর্তেই আমার বোন হয়ে পড়েছে। সে খুব মৃদু স্বরে উত্তর দিল, উমা রানী। আচ্ছা, আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এসো উমা রানী, এই চৌকিটায় বসে তোমার সঙ্গে একটু কথা বলি। আমি চৌকিতে তাকে কাছে নিয়ে বসালাম। খানিকক্ষণ তার সঙ্গে এ কথা সে কথা নানা কথা কইলুম। জিজ্ঞাসা করলুম, বাড়ি ছেড়ে এসে মন কেমন করছে, তাই না? উমা রানী একটু হেসে চুপ করে রইল। আমি বললাম, তোমার বাবা কোথায়? মাউ। আমি মাউয়ের নাম কখনো শুনিনি। মাউ সে কোনখানে বলো দেখি? সেন্ট্রাল ইন্ডিয়ায় তোমার বাবা সেখানে কি কাজ করেন? কমিশারিয়েটে চাকরি করেন। তোমার আর কোনো ভাই বোন নেই না? না না, আমার পর আমার এক বোন হয়, সে আতুরেই মারা যায়, তো তারপর আর হয়নি। বাড়ি ছেড়ে অনেক দূরে এসেছে, ভাবলুম হয়তো বাপ মায়ের কথা বলতে মেয়েটির মনে একটু কষ্ট হচ্ছে। কথার গতি ফিরিয়ে দেওয়ার জন্যে জিজ্ঞাসা করলুম, তুমি লেখাপড়া জানো উমারানী? আমি সেখানে মেয়েদের স্কুলে পড়তাম, বাংলা পড়া হতো না বলে বাবা ছাড়িয়ে নেন। তারপর বাড়িতে বাবার কাছেই পড়তাম। বাংলা বই বেশ পড়তে পারো? পারি তো। আমি উমারানীর কথাবার্তা কইবার ভাবি ভারী আনন্দিত হলুম। এমন সুন্দর শান্ত ভাবে সে কথাগুলি বলছিল, মাটির দিকে চোখ দুটি রেখে, যে আমার বড় ভালো লাগলো। আমি তার মাথায় একটা আদরের ঝাঁকুনি দিয়ে বললুম, বেশ বেশ, ভারী লক্ষ্মী মেয়ে। আচ্ছা, অন্য আরেক সময় আসবো, ঠিক আছে? এখন আমার একটু তাড়া আছে, হাসি। দাঁড়িয়ে উঠেছি। উমারানী আবার সেই গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে এসে প্রণাম করল। আমি তাকে বললুম, খুব শান্ত হয়ে থেকো, কিন্তু কোনো দুষ্টুমি করো না। উমারানী হেসে ঘাড় নিচু করে রইল। এর 5-6 মাস পরে পুজোর সময় আমার মামার বাড়ি এলুম। অষ্টমী পুজোর দিন দিনব্যাপী পরিশ্রমের পর একটা বড় ক্লান্তি বোধ হওয়াতে সন্ধ্যের আগে একটা ঘরের খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। আমার মামার বাড়ি পুজো হতো। সমস্ত দিন নিমন্ত্রিতদের অভ্যর্থনা করা, পরিবেশন করা প্রভৃতি নানা কাজে বড় খাটতে হয়েছিল। অনেক রাত্রে উঠে খেতে গেলুম।
আমার ছোট ভাই খাওয়ার সময় বললে, অনেকক্ষণ ঘুমিয়েছিলেন তো দাদা। দিদি এসেছিলেন আরতির সময়, আপনাকে দেখবার জন্য আপনার ঘরে গেলেন। আপনি ঘুমিয়ে আছেন দেখে আপনার পায়ে হাত দিলেন আপনাকে ওঠাবার জন্য, আপনি উঠলেন না। তারপর তারা সব চলে গেলেন। তিনি নাকি পরশু বাপের বাড়ি চলে যাবেন। আপনি অবশ্যই একবার কাল ঘুরে আসবেন ওখান থেকে। আপনার সঙ্গে দেখা না হওয়ায় দিদি বড় দুঃখ করে গিয়েছেন। দিদি? দিদি মানে? ও বাড়ির উমা রানী? হ্যাঁ, দিদি টুনিদি এরা সব আরতির সময় এসেছিলেন কি না? উমা রানীর কথা আমার খুব মনে ছিল। তার সেই ভক্তি নম্র মধুর ব্যবহারটুকু আমার বড় ভালো লেগেছিল, তাই তাকে ভুলিনি। এবার চা বাগানে গিয়ে মেয়েটির কথা অনেকবার ভেবেছি। তারপর দিন সকালে উঠে কাজকর্মের পাশ কাটিয়ে এক ফাঁকে ওদের বাড়ি গেলুম। বাইরে কাউকে না দেখতে পেয়ে একেবারে ওদের রান্নাঘরের মধ্যে চলে গেলুম। টুনির মা বললেন, এসো বাবা, তা এতদিন এসেছো, এ বাড়িকে একবারও আসতে নেই? আমি সময়োচিত কি একটা কৈফিয়ত দিলুম। উমা রানী মাছ করছিল। আমি যেতেই তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে চলে এলো। একটু পরে হাত ধুয়ে এসে আমার পায়ের কাছে প্রণাম করলে। টুনির মা বললেন, বৌমা, সতীশকে দালানে নিয়ে গিয়ে বসাও গে, এখানেই ধোয়ার মধ্যে। দালানে যেতেই টুনি কোথায় ছিল এসে বলে উঠল, হে কি দাদা যে, কি ভাগ্যি! বৌদি দাদা দাদা বলে মরে ফিদিন আমার জিজ্ঞেস করে, দাদা পুজো ছুটিতে আসবেন তো? দাদার দায় পড়ে গিয়েছে খোঁজ করতে। 4-5 দিন এসেছেন। এবারই চৌকাট মারালে চণ্ডী কি অশুদ্ধ হয়ে যায় শুনি? আমাকে একটু অপ্রতিভই হতে হলো। মোরানির কোঁকড়া চুলে ভরা মাথাটিতে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, হ্যাঁ রে রানী, দাদার কথা তাহলে ভুলিসনি? টুনির কথায় মেয়েটির খুব লজ্জা হয়েছিল। সে মুখ নিচু করে আমার কাপড়ের কোণ হাতে নিয়ে চুপ করে নাড়াতে লাগলো। আমি দালানে একটা খাটের উপর বসেছিলুম। উমা রানী নিচে আমার পায়ের কাছটিতে বসেছিল। শচীশ বলছিল দিদি চলে যাবে সোমবারের দিন। সে কথা কি ঠিক? বাবা চিঠি দিয়েছিলেন একাদশীর দিন নিয়ে যাবেন, কিন্তু আজও তো এলেন না। ওর গলার সুরটা যেন একটু কেঁপে উঠল। ওর বিরহী বালিকা হৃদয়টি মা বাপের জন্য তৃষিত হয়ে উঠেছে। বুঝে সান্ত্বনার সুরে বললাম, আসবেন, আজ তো মোটে নবমী। আচ্ছা, কলকাতা কেমন লাগলো রানী? বেশ ভালো। তা নয় রে রানী, ভালো কখনোই লাগেনি। দাদার খাতিরে ভালো বললে চলবে না। কোথায় পশ্চিমের অমন জলহাওয়া, আর কোথায় এই ধুলো ধোঁয়া, ভালো লাগতেই পারে না। উমা রানী একটু হেসে চুপ করে রইল। জিজ্ঞেস করলুম, পশ্চিমে পুজো হয় রে রানী? ঠিক এদেশের মতো হয় না, হিন্দুস্তানিরা কি একটা করে, সেও অনেকটা এই রকমের। আর সেখানে এ সময় রামলীলার খুব ধুম হয়। আমি উঠে আসবার সময় উমা রানী আবার একবার আমার কাছে নত হয়ে প্রণাম করল। আমি বললুম, রানী, আমি যতবার আসবো যাব ততবারই কি আমায় একটা করে প্রণাম করতে হবে তোকে? উমা রানী বোধ হয় এই প্রথমবার আমার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, কাল বিকেলে আসবেন দাদা? এর আগে উমা রানী কখনো আমায় দাদা বলে ডাকেনি। আমি ওর দাদা ডাক শুনে বড় আনন্দ পেলাম। বললাম, কাল তো বিজয়া দশমী, আসবো বই কি। তারপর দিন বিজয়া দশমী। সন্ধ্যার পর ওদের বাড়ি গেলাম। সকলকে প্রণাম করলাম। টুনি এসে বললে, আপনি দালানের পাশের ঘরে যান, ওখানে বৌদি আছেন। আমি সেই ঘরের দৌড় পর্যন্ত গিয়ে ঘরের মধ্যে ঢুকে সুন্দর দৃশ্য দেখলাম। তাতে ঘরের মধ্যে যাওয়া বন্ধ করে আমায় দোরের কাছে দাঁড়িয়ে থাকতে হলো। দেখি ঘরের মধ্যে খাটের উপর বসে আমার ছোট ভাই শচীশ। তার বয়স 12-13।
তার পাশে উমারানি দাঁড়িয়ে খাটের পাশে একটা টেবিলের ওপরকার একখানা রেকাবি থেকে খাবার নিয়ে শচীশের মুখে তুলে দিয়ে তাকে খাওয়াচ্ছে। ওদের দুজনকারই পেছন আমার দিকে। এমন কোমল স্নেহের সঙ্গে উমারানি শচীশের কাঁধের ওপর তার বাঁ হাতটি দিয়ে স্নেহময়ী বড় দিদির মতো আপন হাতে তার মুখে খাবার তুলে দিচ্ছে যে আমার মনে হলো আজ শৈলী যদি বেঁচে থাকতো তাহলে এর থেকে বেশি কিছু করতে পারতো না। উমারানির প্রতি এতদিনে অনুভূত একটা স্নেহরসে আমার মন সিক্ত হয়ে উঠল। আমি খানিকক্ষণ দোরের কাছে চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরের ভেতর ঢুকে পড়ে উমারানিকে বললুম, লুকিয়ে লুকিয়ে ছোট ভাইকে খাওয়ালে শুধু হবে না, দাদাকে কি খেতে দিবি রে রানী? বেচারি উমারানির মুখ লাল হয়ে উঠল লজ্জায়। সে এমন থতমতো খেয়ে গেল হঠাৎ যে খামোখা যে এত প্রণাম করে আজ বিজয়ার প্রণাম করতে সে ভুলে গেল। একটা কি কথা অস্পষ্টভাবে বার দুই বলে সে মাথা নিচু করে রইল। আমি তার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইলুম। আজ যে তাকে ধরে ফেলেছি, তার ভাই বোনবিহীন নির্জন প্রাণটি কিসের জন্য তৃষিত হয়ে আছে তা যে আজ বার করে ফেলেছি। আজ অনুভব করছিলাম জগতের মধ্যে ভাই বোনের একটু স্নেহ পাওয়ার জন্যে ব্যাকুল এমন অনেক হৃদয়কে আজ আমি আমার বড় ভাইয়ের উদার স্নেহ ছায়াতলে আশ্রয় দিয়েছি। একটু বুক জোড়ানো তৃপ্তিতে আমার মন ভরে উঠল। সেই সময় টুনি সে ঘরে ঢুকে আমার সামনের টেবিলে থালা ভরা মিষ্টান্ন রেখে বললে, দাদা একটু মিষ্টি মুখ করুন। আয় রে টুনি আয়, সকলে মিলে। উমারানিকে খাটের উপরে বসালাম, খাবার সকলকেই দিলাম। উমারানি লজ্জায় একেবারে আড়ষ্ট, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল তার লজ্জার চোটে। বেচারি লজ্জায় আর ঘামে হাঁপিয়ে মারা যায় দেখে তার ঘুমটা বেশ করে খুলে দিলুম। বললুম, আমি দাদা, আমার কাছে লজ্জা কি রে রানী, আমার লক্ষ্মী ছোট বোনটি। জলযোগ পর্ব সমাধা করে বাইরের দালানে এসে টুনির মায়ের সঙ্গে গল্প করতে আরম্ভ করলুম। একটু পরে তিনি উঠে রান্নাঘরে চলে গেলেন। আরও খানিক পরে আমি উঠতে যাচ্ছি, উমারানি কাছে এসে দাঁড়ালো। জিজ্ঞাসা করলাম, রানী, আজ ঠাকুর বিসর্জন দেখলি নে? ওপরের ঘরের জানলা থেকে দেখেছিলুম, বেশ ভালো। অনেক রকম প্রতিমা, তাই না? হ্যাঁ, কত সব বড় বড়। আচ্ছা দাদা, কাল আসবেন না? সে কি বলতে পারি, সময় পাই তো আসবো, আবার শিগগির চলে যাব কিনা, অনেক কাজ আছে রে। আপনি কি খুব শিগগির চলে যাবেন দাদা? হ্যাঁ, বেশি দিন তো ছুটি নেই, পূর্ণিমার পরেই চলে যেতে হবে। তা তোকেও তো আর বেশি দিন থাকতে হবে না রে। বাবা বোধহয় কাল আসবেন। তবে আর কি, এই দুটো দিন কোনো রকমে কাটালেই তো। যাবার আগে একবারটি এই বাড়িতে আসতে পারবেন না দাদা? খুব খুব আসবো বই কি, নিশ্চয় নিশ্চয়। এর ৬-৭ দিন পরে গৌহাটি রওনা দিলাম। এই কদিন নানা কাজে ব্যস্ত হয়ে চারিদিকে ঘুরতে হয়েছিল। শচীশের মুখে শুনেছিলাম উমারানির পশ্চিমে যাওয়া হয়নি, কি কারণে তার বাবা তাকে নিতে আসতে পারেনি। শচীশ মাঝে মাঝে বলতো, দাদা, যাওয়ার আগে একবার দিদির সাথে দেখা করে যাবেন, তিনি আপনার কথা প্রায়ই বলেন। ইচ্ছা থাকলেও গৌহাটি যাওয়ার আগে উমারানির সঙ্গে দেখা করা আর আমার হয়নি। গৌহাটি গিয়ে এবার অনেক দিন রইলুম। উমারানির কথা প্রথম প্রথম আমার খুব মনে হতো, তারপর দিন কতক পরে তেমন বিশেষ করে আর আমার মনে হতো না। ক্রমে প্রায় ভুলেই গেলুম। কিছুদিন পরে গৌহাটির চাকরি ছেড়ে দিলুম। শিলচর, দার্জিলিং, নানা চা বাগানে বেড়ালাম, দু একটা হাসপাতালেও কাজ করলাম। সবসময় নির্জনে কাটাতাম। একা বাংলোয় থেকে থেকে কেমন হয়েছিল। অনেক লোকের ভিড়, অনেক লোকের একসঙ্গে কথাবার্তা সহ্য করতে পারতাম না। এখানে পাহাড়ের দেওয়ালের গায়ে কুমকুম ছড়ানো সূর্যাস্ত, চা ঝোপের চারিপাশে ঘেরা গোধূলির অন্ধকার,
গভীর রাত্রির একটা স্তব্ধ গম্ভীর ভাব, আর সরল গাছের ডালপালার মধ্যে বাতাসের বিচিত্র সুর, এই আমার কাছে বড় প্রিয়, বড় স্বস্তিকর বলে মনে হতো। বসবার ঘরটিতে সাজিয়ে রেখেছিলাম জগতের যুগ যুগের জ্ঞানবীরদের বই, গস, জলনার, হেলমহোল্টজ, গেইকি, লোগান, ডসন, যাদের আলোক সামান্য প্রতিভা আমাদের সুন্দরী বসুন্ধরার অতীত শৈশবের, তার রহস্যময় বালিকা জীবনের তম স্বাচ্ছন্ন ইতিহাসের পাতা আলোকোজ্জ্বল করে তুলেছে, যাদের মনীষার যোগদৃষ্টি অসীম শূন্যের দূরতা ভেদ করে বিশাল নক্ষত্র জগতের তত্ত্ব অবগত হচ্ছে। তাদের সঙ্গে অনেক রাত পর্যন্ত কাটাতাম। জগতের রহস্যভরা অন্ধি সন্ধি তাদেরই প্রতিভার তীব্র সার্চ লাইট পাতে উজ্জ্বল হয়ে তবে তা আমাদের মতো সাধারণ মানুষের দৃষ্টির সীমার মধ্যে আসছে। এরকম প্রায় 7-8 বছর পরে আবার কলকাতায় গেলাম। ভাবলাম কলকাতাতেই প্র্যাকটিস আরম্ভ করব। মামার বাড়ি গিয়ে উঠলাম। শুনলাম সামনের বাড়িটায় আমার ভগ্নিপতিরা আর থাকে না, তারা বছর 5-6 হলো দেশে চলে গিয়েছে। কয়েক মাস কলকাতায় কাটল। প্র্যাকটিস যে খুব জমে উঠেছিল এমন নয়, বা অদূর ভবিষ্যতেও যে খুব জমে উঠবে এরকম মনে করবার কোনো কারণও দেখতে পাচ্ছিলাম না। এমন অবস্থায় একদিন সকালে মামার বাড়ির ওপরের ঘরে বসে পড়েছি, এমন সময় কে ঘরে ঢুকলো। চেয়ে দেখে প্রথমটা যেন চিনতে পারলাম না, তারপর চিনলাম টনি। অনেকদিন তাকে দেখিনি, তার চেহারা খুব বদলে গিয়েছে। আমি তাকে হঠাৎ দেখে যেমন আশ্চর্য হলাম তেমন খুব আনন্দিতও হলাম। টনি বললে সে তার স্বামীর সঙ্গে আজ 5-6 দিন হলো কলকাতায় এসেছে। এখানে তাদের কোন আত্মীয়ের বাড়িতে এসে আছে। আজ বাড়ির সকলের সঙ্গে দেখা করতে এসেছে। অন্যান্য কথাবার্তার পর তাকে জিজ্ঞাসা করলাম, সুরেন এখন কোথায়? ছোটদা এখন আবাদে কোথায় চাকরি করেন, সেখানেই থাকেন। উমারানি কেমন আছে? দাদা, সে অনেক কথা। আপনি এখানে আছেন তা আমি জানতাম। সেসব কথা আপনাকে বলবো বলেই আমার একরকম এখানে আসা। কি ব্যাপার শুনি? সে ভালো আছে তো? সে ভালো আছে কি কি আছে সে আপনি শুনুন না। সে যে বছর পুজোর সময় আপনি এখানে ছিলেন, বৌদির বাপের নিতে আসবার কথা ছিল, সে তো আপনি জানেন। তখন তিনি ছুটি পাননি বলে আসতে পারেননি। পত্র দিয়েছিলেন পরের মাসে এসে নিয়ে যাবেন। তার বুঝি মাসখানেক পরে খবর এলো তিনি কলেরায় মারা গিয়েছেন। বৌদি সে বিয়ের কোণে বাপের বাড়ি থেকে এসেছিল। এমনি অদৃষ্ট, আর সে মুখ হতে হলো না। তারপর উমারানির মা? শুনুন না, মা আবার কোথায়? তিনি তো বৌদির বিয়ে হবার আগেই মারা গিয়েছিলেন। তারপর এদিকে আমার দাদা তার সঙ্গে বিশেষ কোনো সম্বন্ধ রাখেন না। তিনি সেই যেখানে চাকরি করেন সেখানেই থাকেন। বৌদি থাকেন চাপা পুকুরের বাড়িতে। দাদা চিঠিপত্র দেন না। বৌদি বড় শান্ত, বড় চাপা মেয়ে। সে মুখ ফুটে কখনো কিচ্ছু বলে না, কিন্তু তার মুখের দিকে চাইলে বুকটা ফেটে যায়। মেয়ে মানুষের, এই মানুষের কষ্ট যে কি সে আপনি বুঝবেন না দাদা। যতদিন মা ছিলেন বৌদিকে কষ্ট জানতে দেননি। তা তিনিও আজ 2 বছর মারা গিয়েছেন। বাড়িতে আছেন শুধু পিসিমা। সুরেনের এমন ব্যবহারের মানে কি? তা তিনি জানেন। তবে তিনি নাকি বলেন জোর করে তার বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে করার তার কোনো ইচ্ছে ছিল না। এই সব বরটাও দেশের বাড়িতে থাকেন। শুধু পিসিমা, কাজে বৌদির মুখের দিকে চেয়ে তাকে একটু যত্ন করে দুটো কথা বলে, এমন একটা
লোক পর্যন্ত নেই। পিসিমা আছেন, কিন্তু কিন্তু সে না থাকারই মধ্যে। আপনাকে আপনাকে একটা কথা বলি দাদা, আপনি একবার তার সঙ্গে দেখা করে আসুন। আপনাকে সে যে কি চোখে দেখে তা বলতে পারি না দাদা। সেবার চাপা পুকুরে গিয়েছিল, বৌদি বললে, আমার দাদার কথা কিছু জানো ঠাকুরজি? আপনি এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন শুনে সে কেঁদে বাঁচে না। মাঝে মাঝে যখনই তার কাছে গিয়েছি, আপনার কথা এমন দিন নেই যে সে বলেনি। বলে, ভগবান আমার ভাইয়ের অভাবটি পূর্ণ করেছেন দাদা আর শচীশকে দিয়ে। এখনো পর্যন্ত ফি চিঠিতেই আপনার খোঁজ নেয়। তা বড্ড পোড়া কপালি সে। কারোর কাছ থেকে কোনো স্নেহই কোনোদিন পেল না। আপনার আপনার পায়ে পড়ি দাদা, আপনি আপনি তাকে একবার গিয়ে দেখা দিয়ে আসুন। আপনি গেলে সে বোধহয় অর্ধেক দুঃখ ভোলে। ছাদের আলিসার ওপর থেকে রোদ নেমে গেল। পাশের বাড়ির চিল ছাদের ওপর বসে একটা কাক একঘেয়ে চিৎকার করছিল। আমি জিজ্ঞাসা করলাম, সুরেন কি মোটেই বাড়ি যায় না? সে একরকম না যাওয়াই দাদা, বছরে হয়তো দুবার, তাও গিয়ে এক-আধ দিন থাকেন। তাও যান সে কি জন্যে, কিস্তি নাকি সেই সময় যার কাছে যা খাজনা পাওয়া যাবে তাই আদায় করতে। তারপর অন্যান্য এক আধটা কথাবার্তার পর টুনি চলে গেল। সেদিন বিকালে সেনেট হলে একজন বিখ্যাত বৈজ্ঞানিকের বক্তৃতা ছিল। তিনি ক্যামব্রিজ থেকে এসেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে। বক্তৃতার বিষয়টি ছিল যেমন আকর্ষণীয়, বক্তৃতার অর্থাংশে ও বক্তার যুক্তিপ্রণালী ছিল তেমনই দুর্বোধ্য। আরম্ভ হওয়ার সময় ছাত্রের দল হল ভরা থাকলেও বেগতিক বুঝে বক্তৃতার মাঝামাঝি তারা প্রায় সরে পড়েছিল। কেবল জনকতক নিতান্ত নাছোড়বান্দা রকমের ছাত্র তখনও হলে বিভিন্ন অংশে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় বসেছিল। বক্তা খ্যাতনামা অধ্যাপক, রয়্যাল সোসাইটির ফেলো। তার ব্যাখ্যার মৌলিকতার মোহে সকলেই তার বক্তৃতায় অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছিল। বক্তৃতা শুনতে শুনতে কিন্তু আমার মন ভেসে যাচ্ছিল বক্তৃতার বিষয় থেকে অনেক দূর, কলকাতার ইট পাথরের রাজ্য থেকে অনেক দূর। অভাগিনী বোনটি যেখানে নিঃসঙ্গ জীবনযাপন করছে সেইখানে। মাঝে মাঝে হলের খোলা দুয়ার দিয়ে জ্যোৎস্না ওঠা বাইরের দিকে চেয়ে থাকতে থাকতে উমারানির বালিকা মুখখানি বড় বেশি করে মনে পড়ছিল। আর মনে পড়ছিল তার সেই মিনতি ভরা দৃষ্টি, অনেকদিন পর বাবাকে দেখতে পাওয়ার জন্যে তার সে করুণ আগ্রহ, তার আগ্রহ ভরা দাদা দাগটি অনেকদিন পরে আবার মনে পড়ল। ভাবলুম, সত্যি কারোর কাছ থেকে স্নেহ কখনো সে পায়নি। আজ বিজ্ঞানের গভীর তত্ত্বকথার রস আমার স্নায়ুমণ্ডলী বেয়ে সমস্ত দেহে যখন পুলক ছড়িয়ে দিচ্ছে, তখন আমার মনের উন্নত আনন্দের অবস্থার সঙ্গে আমার অভাগিনী স্নেহবঞ্চিতা বোনটির নির্জন জীবনের অবস্থা কল্পনা করে আমার মন যেন কেঁদে উঠল। বাইরের জগতে যখন এত বৈচিত্র্য স্রোত বয়ে যাচ্ছে, তখন সে কি করে ঘরের কোণে বসে দিন রাত চোখের জলে ভাসাবে? জগতের আনন্দ বার্তা তার কাছে বহন করে নিয়ে যাওয়ার কি কেউ নেই? বাইরে যখন এলুম, তখন গোলদিঘির জলের ওপর চাঁদ উঠেছে, কিন্তু ধোঁয়া ভরা আকাশের মধ্য দিয়ে জ্যোৎস্নার শুভ্র মহিমা আত্মপ্রকাশ করতে পারছে না। আমার মস্তিষ্ক তখন বক্তৃতার নেশায় ভরপুর। পুকুরের জলের ধারে সবুজ ঘাসের মাঝে মাঝে মরশুমি ফুলের ক্ষেতগুলো আমার চোখের সামনে এক নতুন মূর্তি ধরেছে। কিন্তু ত্রয়োদশী অমন বৃষ্টি ধোয়া জুঁই ফুলের মতো জ্যোৎস্নাও জাল কাটিয়ে বাইরে আসতে না পেরে ব্যর্থতার দুঃখে কেমন বিবর্ণ হয়ে গেছে লক্ষ্য করে আমার একটা কথাই কেবল মনে হতে লাগলো, এই জ্যোৎস্না, এই ফুলের মতো ক্ষেত, এই
ত্রয়োদশী এবারকার মতো সব মিথ্যে, সব ব্যর্থ। অজ্যোৎস্না প্রতীক্ষায় থাকুক সেই শুভ রাতটির, যে রাতে আকাশ ভরা সার্থকতা তাকে বরণ করে নেবে ফোটা ফুলের ঘন সুগন্ধের মধ্য দিয়ে। তরুণ তরুণীদের অনুরাগ নম্র দৃষ্টি বিনিময়ের মধ্য দিয়ে, গভীর রাতের নীরবতার কাছে পাপিয়ার আকুল আত্মনিবেদনের মধ্য দিয়ে। বাড়ি এসে ভাবতে ভাবতে এতদিন নানা কাজের ভিড়ে আমার যে বোনটিকে আমি হারিয়ে বসেছিলুম, তারই কাছে স্নেহের বাণী বয়ে নিয়ে যেতে আমার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। এর কয়েকদিন পরে কলকাতা ছেড়ে বার হলাম উমারানির কাছে যাব বলে। শীত সেদিন নরম হয়ে পড়েছে। ফুটপাত বেয়ে হাঁটতে হাঁটতে দক্ষিণ হাওয়া অতর্কিতভাবে গায়ের ওপর এসে পড়ে উৎপাত শুরু করে দিয়েছে। পরের দিন বেলা প্রায় 2টোর সময় ওদের স্টিমার স্টেশনে নেমে শুনলুম ওদের গা সেখান থেকে প্রায় 4 ক্রোশ। হেঁটে যাওয়া ছাড়া নাকি কোনো উপায় নেই, কোনো রকম যানবাহনের সম্পূর্ণই অভাব। কখনো এদেশে আসিনি। জিজ্ঞাসা করতে করতে পথ চলতে লাগলাম। কাঁচা রাস্তার দুধারে মাঠ, মাঝে মাঝে লতা পাতায় তৈরি বড় বড় ঝোপ। কোনো কোনো ঝোপের তাজা সবুজ ঘন বুনানির মাথা আলো করে ফুটে আছে সাদা সাদা মেটে আলুর ফুল। মাঠে মাঠে মাটির ঢেলার আড়ালে ঝুপসি গাছে দ্রোণ ফুলের খই ফুটে আছে। মাঠ ছাড়লে গ্রামের মধ্য দিয়ে যেতে মাটির পথের উপর অভ্যর্থনা বিছিয়ে রেখেছে রাশি রাশি সজনে ফুল। গ্রামের হাওয়া আমের বোলের আর বাতাবি লেবু ফুলের গন্ধে মাতাল। বনকুলে আর বৈঁচি গাছের বনে কোনো কোনো মাঠ ভরা। পরন্ত রোদে গাছপালার তলায় ঘন ঝোপের মধ্যে ফাঁকা জায়গায় ছোট ছোট পাখির দল কিচকিচ করছে। মাঝে মাঝে কোনো কোনো জঙ্গলের কাছ দিয়ে যেতে যেতে কোনো অজ্ঞাত বনফুলের এমনই সুগন্ধ বেরোচ্ছে যে তার কাছে খুব দামি এসেন্সের গন্ধ হার মানে। পায়ের শব্দ শুনে শুকনো পাতার রাশির ওপর খসখস শব্দ করতে করতে 2-1টা খরগোশ কান খাড়া করে রাস্তার এপাশের ঝোপ থেকে ওপাশের ঝোপে দৌড়ে পালাচ্ছে। মাঠের মাঝে মাঝে দূরে দূরে শিমুল ফুলের গাছগুলো দক্ষিণ হাওয়ার প্রথম স্পর্শেই আবেশ বিধুরা তরুণীর মতো রাগরক্ত হয়ে উঠছে। অনেকগুলো গ্রাম ছাড়িয়ে যাওয়ার পর একজন দেখালে মাঠ ছাড়িয়ে এবার পড়বে চাপা পুকুর। গ্রামের মধ্যে যখন ঢুকলুম তখন গ্রামের পথ অন্ধকার হয়ে গিয়েছিল। আশেপাশের নানা বাড়ি থেকে পল্লী লক্ষ্মীদের সাঁজের শাঁখের রব নিস্তব্ধ বাতাসে মিলিয়ে যাচ্ছিল। কোন ঘরটি আলো করে আছে আমার স্নেহের বোনটি? কোন গৃহস্থের আঙিনার আধার আজ দূর হয়ে উঠল তার সেবা চঞ্চল চরণের শান্ত মধুর ছন্দে? রাস্তার মধ্যে এক জায়গায় কতকগুলো ছেলেকে দেখতে পেয়ে তাদের কাছে জিজ্ঞাসা করতে তাদের মধ্যে একজন বললে, আসুন। খানিক রাস্তা এগিয়ে গিয়ে সে পাশের একটা সরু পথ বেয়ে চলল। তারপর একটা বড় পুরানো বাড়ির সামনে গিয়ে বললে, এই তাদের বাড়ি। আপনি একটু দাঁড়ান, আমি বাড়ির মধ্যে বলি। একটু পরে একজন বৃদ্ধাকে সঙ্গে নিয়ে সে বাড়ির মধ্য থেকে বার হয়ে এলো। বৃদ্ধাকে বললে, ইনি কলকাতা থেকে আসছেন জেঠাইমা। আপনাদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করাতে আমি ওপাড়া থেকে নিয়ে আসছি। তোমাকে তো চিনতে পারলাম না বাবা, কোন জায়গা থেকে এসেছো তুমি? আমি আমার নাম বললুম। পরিচয় দিতেও উদ্যত হলাম। বৃদ্ধা বলে উঠলেন যে আমার পরিচয় দিতে হবে না। আমার আসা যাওয়া নেই বলে তিনি কখনো আমায় দেখেননি, তাই চিনতে পারছিলেন না। আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি এতে তিনি খুব দুঃখিত হলেন। আমি কেন একেবারে বাড়ির মধ্যে গেলুম না? আমি তো একেবারে ঘরের ছেলের মতো। আমার আবার বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি কি ইত্যাদি। তার সঙ্গে বাড়ির মধ্যে ঢুকলুম। কেবল মনে হতে লাগলো 8 বছর। আজ 8 বছর পরে কি জানি উমারানি কেমন আছে, সে কেমন দেখতে হয়েছে। আজ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমায় দেখে সে যে আনন্দ পাবে, সে আনন্দের পরিমাণ আমি একটু একটু বুঝছি।
আমার বুকের তারে তার প্রতিধ্বনি গিয়ে বাজছে। আজ এখনই তার স্নেহমধুর ক্ষুদ্র হৃদয়টির সংস্পর্শে আসব, তার কালো চুলে ভরা মাথাটিতে হাত বুলিয়ে আদর করতে পারবো, তার মিষ্টি দাদা ডাকটি শুনব। এ কথা ভেবে আনন্দে আমার মনের পাত্র ছাপিয়ে পড়ছিল। দেখলুম এদের অবস্থা একসময় ভালো ছিল, খুব বড় বাড়ি, এখন সব দিক দিয়েই ভাঙা ঘরদোর, দেওয়াল ফেটে বড় বড় অশ্বত্থ চারা উঠেছে। বাইরের উঠান পার হয়ে ভেতর বাড়ির উঠানের দরজায় পা দিয়েই বৃদ্ধা বলে উঠলেন, ও বৌমা, বার হয়ে দেখো কে এসেছে। কে পিসিমা? বলে প্রদীপ হাতে সে ওদিকের একটা ঘর থেকে বার হয়ে এলো। অস্পষ্ট আলোয় দেখলুম তার মুখখানি আধ ঘোমটা দেওয়া, ঘোমটার পাশ দিয়ে চুলগুলো অসংযতভাবে কানের পাশ দিয়ে কাঁধের উপর পড়েছে, পরনে আধ ময়লা শাড়ি, চেহারা রোগা রোগা একহারা। এই সেই উমারানী। তাকে দেখে প্রথমেই আমার মনে হলো সে আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছে, আর তার মাথায়ও অনেকটা বেড়ে গিয়েছে। কয়েক সেকেন্ড উমারানী আমায় চিনতে পারলে না, তারপরেই যেন হাঁপিয়ে বলে উঠল, দাদা। অন্য কোনো কথা তার মুখ দিয়ে বেরোলো না। প্রদীপটা কোনো রকমে নামিয়ে রেখে সে এসে আমার পায়ের উপর উপর হয়ে পড়ল। আমি তাকে ওঠালাম, তার মুখে দেখলাম এক অপূর্ব ভাব। বৃদ্ধা বললেন, বাবা, তুমি আসো না, বৌমা তো দাদা বলতে অজ্ঞান। কত দুঃখ করে বলে কলকাতায় থাকলে মাঝে মাঝে দাদার দেখা পেতাম। এতে পান্তরের পর তিনি আসবেন কেমন করে বৌমা? ধোয়ার জল টল দাও বাছা, একটু ঠান্ডা হোক যা পথ। হাত মুখ ধোয়ার পর উমারানী একটা ঘরের মধ্যে আমায় নিয়ে গেল। আমি যে এখানে এ অবস্থায় হঠাৎ আসবো তা যেন সম্ভাবনার সীমার সম্পূর্ণ বাইরের জিনিস, অন্তত তার কাছে। তাই বেচারার মুখ দিয়ে কথা বার হচ্ছিল না, আমিও কোনো কথা বলছিলাম না। একটুখানি দুজনে চুপ করে থাকার পর উমারানী বললে, দাদা, এতদিন পরে বুঝি মনে পড়লো? রানী, আসতে পারিনি হয়তো নানা কাজে, কিন্তু এ কথা মনে ভাবিসনি যে ভুলে গিয়েছিল। চেহারা যে একেবারে শুকিয়ে গিয়েছে রে, বড্ড কি অসুখ বিসুখ হয়? আচ্ছা রানী, আমি আসবো এই কথা ভেবেছিলি? কি করে ভাববো দাদা? আমি আপনাদের আবার দেখতে পাবো, আদর যত্ন করতে পারবো, এমন কপাল যে আমার হবে, তো কি করে ভাববো? সেই জন্যই তো এলুম রে। আর তোদের দেখবার ইচ্ছে বুঝি আমার হয় না? ভাবিস বুঝি দাদাদের মন সব শান বাঁধানো? তাই আজ 2-3 দিন থেকে আমার বাঁ চোখের পাতাটা অনবরত নাচছে দাদা। আজ ওবেলা ঘাটে যখন যাই তখন বড্ড নেচেছে। পিসিমাকে বলতে পিসিমা বললেন, মেয়ে মানুষের বাঁ চোখ নাচলে নাকি ভালো হয়। আমার কথা তোর মোটেই মনে ছিল না, না রে রানী? হ্যাঁ রে, সুরেন বাড়ি থেকে গিয়েছে কতদিন? প্রায় 8 মাস। চিঠিপত্র দেয়? হ্যাঁ। তার মুখের ভাবে বুঝলাম যে তার বড় ব্যথার স্থানে আমি ঘা দিয়েছি। দুঃখিনী বোনটির এলোমেলো চুলে ঘেরা মুখখানির দিকে তাকিয়ে স্নেহে আমার মন গলে গেল। রুমাল বের করে তার চোখের জল মুছিয়ে দিলাম। কত রাত তার এইরকম চোখের জলে কেটেছে, তার খোঁজ তো কেউ রাখেনি। তার সাক্ষী আছে কেবল আকাশের ওই গহন অন্ধকার আর চারিপাশের গাছপালার মধ্যকার ওই ঝিঝি পোকার রব। উমানাই জিজ্ঞেস করলে, আচ্ছা দাদা, আপনি কোথায় থাকেন? আগে নানা জায়গায় ঘুরছিলাম, এখন ঠিক করেছি কলকাতাতেই থাকবো। আপনি বিয়ে করেছেন দাদা? না রে, বিয়ের তাড়াতাড়ি কি, সে একদিন করলেই হবে। তাই বই কি,
আপনি বুঝি চিরকাল এরম ভেসে ভেসেই বেড়াবেন? না না, তা হবে না দাদা। এবছরেই আমি আপনার বিয়ে দেব। তুই দিবি? দেবই তো, এই আষাঢ় মাসের মধ্যেই আপনার বিয়ে দেব। তা যেন হলো, কিন্তু আমার তো বাড়ি ঘর তোর কিছুই নেই। বিয়ে করে রাখবো কোথায়? কেন দাদা, রাখবার জায়গার বুঝি ভাব না? আমি বউকে এখানে রাখবো, দুজনে মিলে বেশ ঘর সংসার করবো। তাহলে পাঁজিখানা আবার যে ফেলে এলুম রানী, সামনের মাসে দিন যদি থাকে। পাঁজি তো উপরের ঘরে রয়েছে দাদা, আপনি বরং এখন খাওয়া দাওয়া করুন, কাল সকালে দেখলেই তো হবে। যাই, আমি আপনাকে খাওয়ানোর বন্দোবস্ত করি কি। কাল থেকে তো পেটে আপনার ভাত যায়নি, মুখখানা একেবারে শুকিয়ে গিয়েছে দাদা। তারপর দিন ভোরে উঠে দেখি উমারানী সেই ভোরে নাইতে যাওয়ার উদ্যোগ নিচ্ছে। শীত সেদিন সকালে একটু বেশি পড়েছে। উমারানীর শরীরের দিকে চেয়ে দেখি তার শরীরে আর কিছুই নেই। রাতে ভালো টের পাইনি। 8 বছর আগেকার সেই স্বাস্থ্য শ্রী সম্পন্না মেয়েটির সঙ্গে বর্তমানের এই নিতান্ত রোগা মেয়েটির তুলনা করে আমার বুকের মধ্যে কেমন যেন করে উঠল। তাকে জিজ্ঞাসা করলাম, এত সকালে নাইতে যাওয়ার কি দরকার রে রানী? তা একটু সকাল সকাল না নেই এলে কখন রান্না চড়াবো দাদা? কাল রাত থেকে তো আপনার কিছুই খাওয়া হয়নি একরকম। তা হোক না, আমাকে যে 8টার মধ্যেই খেতে হবে তার কোনো মানে নেই। এত সকালে নাইতে যেতে হবে না তোর। তোমার কথা তাই শুনলে বাবা, নইলে ও কি তেমন পাগলি মেয়ে নাকি? দ্বাদশীর দিনে মাঘ মাসের ভোরে নাইতে যাবে? শোনে না, বলি বৌমা তোমার শরীর ভালো নয়, এত সকালে জলে নেও না। শোনে না, বলে পিসিমা কাল গিয়েছে আপনার একাদশী, একটু সকাল সকাল কাজ না সেরে নিলে আপনাকে দুটো খেতে দেব কখন? সেদিন দুপুরে ওদের ওপরের ঘরে শুয়ে শুয়ে কি বই পড়ছিলাম। উমারানী এসে চুপ করে দোরের কাছে দাঁড়িয়ে রইল। কে? রানী, আয় না ভেতরে। আমি উঠে বসলাম। সে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। দেখলাম তার শরীর আগের চেয়ে খুব রোগা হয়ে গিয়েছে, কিন্তু তার মুখখানি প্রতিমার মতোই টলটল করছে। বয়স যদিও 22-23 হলো, তার মুখ এখনো 13 বছরের মেয়েটির মতো কচি। কথা আরম্ভ করার ভূমিকা স্বরূপ বললাম, আজ বড় গরম পড়েছে তাই না? হ্যাঁ দাদা, আমি ভাবলাম আপনি বুঝি ঘুমিয়ে পড়েছেন। তা আপনি বুঝি দিনে মানে ঘুমোন না? মাঝে মাঝে হয়তো ঘুমাই, আজ আর ঘুমোবো না। আয় এখানে বস, গল্প করি। তাকে কাছে বসালাম। তার চুলের অবস্থা দেখে বুঝলাম সে চুলের যত্ন করে না। মুখের আশেপাশে কোঁকড়া চুলের রাশ অযত্ন বিন্যস্তভাবে পড়েছিল। চুলগুলোর রং একটু কটা হয়ে পড়েছিল। রাত্রের মতো চুলগুলো কানের পাশ দিয়ে তুলে দিতে দিতে বললুম, তোর শরীর তো বড় খারাপ হয়ে গেছে রে। বিয়ের পর সেই সময় কেমনটি ছিলি? খুব কি জ্বর হয়? একটু হাসি ছাড়া এই কথার কোনো উত্তর দিলে না। না, এ কথা ভালো নয় রানী। আমি গিয়ে একটা ওষুধ পাঠিয়ে দেব, সেইটা নিয়মিত খেতে হবে, না হলে এই যে মহা কষ্ট। তাহলে সত্যি দাদা, আমি কিন্তু আপনার বিয়ের চেষ্টা করবো, বলুন। আমি তার কথায় মনে বড় কৌতুক অনুভব করলাম। এই অবোধ মেয়েটি জানে না যে সে এমনই একটা প্রস্তাব উত্থাপন করে বসেছে যাকে কার্যে পরিণত করা তার ক্ষুদ্র শক্তির বাইরে। রানী, বকিস নে তো। খানিকক্ষণ হয়ে গেল, সে আর কথা কয় না দেখে পেছন ফিরে দেখি ছেলে মানুষ হঠাৎ ধমক খেলে যেমন ভরসা হারা চোখে তাকায়, তার চোখ তেমনই দৃষ্টি। মনে হলো একটা ভুল করেছি। উমারানী সেই ধরনের মেয়ে যারা নিজেকে জোর করে কখনো প্রচার করতে পারে না। পরের ইচ্ছার সঙ্গে ইচ্ছা মিলিয়ে দিয়ে স্রোতের জলের শ্যাওলার মতো যারা জীবন কাটিয়ে দিতে অভ্যস্ত। স্নেহ সুখে সে আবোল তাবোল বকছিল, এর সঙ্গে অত্যন্ত সতর্ক হয়ে ব্যবহার করতে হবে।
বাতাস লজ্জাবতী লতার সঙ্গে যতটা সতর্ক হয়ে চলে তার চেয়েও। কথাটা যতটা পারি সামলে নেওয়ার জন্য বললুম, তোর যদি সত্যি সত্যি বিয়ে দেওয়ার ইচ্ছে থাকতো তাহলে তুই পাঁজিখানা আনতিস। দিন কোন মাসে আছে না আছে সেগুলো তো সব দেখতে হবে, না শুধু শুধু তোর কেবল বকুনি। উমারানির মুখ উজ্জ্বল হয়ে উঠল, চোখের সে ভয় ভয় দৃষ্টিটা কেটে গেল। আমার কথার মধ্যে সে আমার বকুনির একটা কারণ খুঁজে পেল। বোধহয় বিয়ে করবার জন্য নিতান্ত উৎসুক দাদাটির ওপর তার একটু কৃপাও হলো। সে বললে, পাঁজি আপনাকে দিয়ে আজ দেখিয়ে নেব, সে তো ভেবেই রেখেছি দাদা। আপনি এখানে বসুন, বসুন দেখি আমি ওপর থেকে পাঁজিখানা নিয়ে আসি। ধানের ওপাশে একটা ঘর ছিল। উমারানি সেই ঘরটার মধ্যে উঠে গেল। সেই সময় পিসিমা নিচ থেকে ডাক দিলেন, বৌমা, ও বৌমা, নেমে এসো, বেলা যে গেল, চালগুলো আবার করতে হবে তো। উমারানি ঘরটা থেকে বার হয়ে এসে আমার হাতে পাঁজিখানা দিয়ে বললে, আপনি দেখে রাখুন না দাদা, আমায় বলবেন ক্ষণ, আমি এক্ষুনি আসছি। সে নিচে নেমে গেল। তখন বেলা একটু পড়ে এসেছে। নিচের বাগানের সদ্য ফোটা বাতাবি লেবুর ফুলের গন্ধে ঘরের বাতাস ভুর ভুর করছে। বাগানের পথের পাশের সজনে গাছগুলো ফুলে ভর্তি। পড়ন্ত রোদ ঝিরঝিরে বাতাসে পেয়ারা গাছের সাদা ডালগুলো বুটি কাটা রাংতার সাজে মুড়ে দিয়েছে। উমারানি কাজে গিয়েছে, এখন আর আসবে না ভেবে মাঠের দিকে বেড়াতে যাওয়ার ইচ্ছে হলো। উঠতে গিয়ে লক্ষ্য করলুম খাটের পাশে একটা কাঠের হাত বাক্স রয়েছে। সেটা অনেক কালের, রং ওঠা, তাতে চাবি কলটাও নেই। সেই কাঠের বক্সটার ডালা খুললুম। দেখি তার মধ্যে কতকগুলো টাটকা তোলা লেবু ফুল, কতকগুলো গাঁদা ফুল আর কতকগুলো আধ শুকনো ঘেঁটু ফুল। ফুলগুলোর তলায় একটা আধ ময়লা ন্যাকড়ায় যত্ন করে জড়ানো কি একটা জিনিস। ন্যাকড়ায় এমন কি জিনিস যার সঙ্গে এতগুলো ফুলের কার্যকরণ সম্পর্ক, এ নির্ণয় করতে কৌতূহলবশত ন্যাকড়ার ভাঁজ খুলে ফেলে দেখলাম তার মধ্যে খানকত খামের চিঠি। চিঠিগুলোর ওপর উমারানির নামে ঠিকানা লেখা, হাতের লেখা ভগ্নিপতি সুরেনের। তা পোস্ট অফিসের মোহর দেখে বুঝলাম চিঠিগুলো 5-6 বছর পুরনো। একখানা কেবল 1 বছর আগে লেখা। কৃপণের ধরনের মতো উমারানি যার পুরনো চিঠিগুলো এমন সযত্নে রক্ষা করছে, তার মধুর হৃদয়ের স্নেহচ্ছায়া গহন জুথি বনে যার স্মৃতির নীরব আরতি এমনই দিনের পর দিন প্রতি সকাল সাঁঝে চলছে। কেমন সে অভাগা দেবতা যে উপাসনা মন্দিরের ধূপগন্ধকে এড়িয়ে চিরদিন বাইরে বাইরেই ফিরতে লাগলো। মাঠ থেকে বেরিয়ে যখন আসি তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। ওদের রান্নাঘরে আলো জ্বলছে। দাদা এলেন? আমি উত্তর দেবার পূর্বেই সে হাসি মুখে রান্নাঘর থেকে বার হয়ে এলো। বললে, তা দাদা বুঝি আমাদের দেশে বেরিয়ে বেড়াচ্ছেন? তো কোন দিকে বেরিয়ে এলেন? নদীর ধারে বুঝি? দাদা, আপনি রান্নাঘরে বসবেন? আমি আপনার জন্য পিঁড়ি পেতে রেখেছি। বৌমার যত অনাছিষ্টি, এখানে বাচ্চাকে ধোঁয়ার মধ্যে বসিয়ে রাখা। রান্নাঘরের মধ্যে গিয়ে বসলাম। উমারানি খাবার তৈরি করে রেখেছিল, আমায় খেতে দিল। তারপর কাজ করতে বসে গেল। দেখলাম সে অনেকগুলো চালের গুঁড়ো, ময়দা ইত্যাদি উপকরণ নিয়ে খুব উৎসাহের সঙ্গে পিঠে তৈরি করতে শুরু করেছে। পিসিমা খুবই বৃদ্ধা, তিনি কাজকর্মে বিশেষ কিছু করতে পারেন না। খাটতে সবটাই হচ্ছিল উমারানির। রোগা মেয়েটির অবস্থা দেখে বড় কষ্ট হলো। ভাবলাম কেন অনর্থক পিঠে করতে বসে মিথ্যে কষ্ট পাওয়া। এবার আনন্দে উমারানি যা করতে বসেছে তার বিরুদ্ধে কোনো কথা বললাম না অবশ্য। রানী, আমায় পিঠে করতে শিখিয়ে দিবি রে? দাদা, আমরা বেঁচে থাকতে পিঠে খাওয়ার ইচ্ছে হলে আপনাকে কি পিঠে করে নিতে হবে যে আপনি পিঠে করতে শিখবেন?
না, তোমার দাদার পিঠে খাওয়ার ইচ্ছে হলে এই 7 লঙ্কা পাড়ি দিয়ে এসে তোমার এখানে খেয়ে যাবেন। তা কেন পিসিমা, ও তার আরেকটি উপায় বার করেছে, শোনোনি বুঝি? কি বাবা? ওই আষাঢ় মাসের মধ্যেই ওর দাদার বিয়ে দেবে। তা বৌমা তো ঠিক কথাই বলেছে বাবা, এত বড়টি হয়েছ, আর কি বিয়ে না করা ভালো দেখায়? সংসারই তো হতেই হবে। ও ভালো কথা দাদা, দিন তখন তো আর দেখা হলো না পাজিতে। আর আমি তো ওপরে যেতে পারলুম না। অবেশি করে বলবেন কিন্তু খাওয়ার পর রাত্রে। বলবো রে বলবো, এতদিন তো তোর আর মনে ছিল না, এখন সামনে পেয়ে বুঝি দাদার উপরে ভারী মায়া। ও তোমার তেমন পাগলি বোন নয় বাবা, সে কথা বুঝি বৌমা তোমায় বলেনি? আজ 3-4 বছর হলো ওরা যখন প্রথম কলকাতা থেকে এখানে আসে, তখন বৌমা 1 জোড়া পশমের জুতো বুনে রেখেছে তোমার জন্যে। বলে দাদা দুঃখ করেছেন যে আমার বোন আমার জুতো বুনে দেওয়ার জন্যে উল বোনা শিখে প্রথম কিনা জুতো বুনলো তার স্বামীর জন্যে। তা আমি এবার দাদাকে পশমের জুতো পরাবো। তারপর ওদের আর কলকাতা যাওয়া হলো না। সুরেনের অন্য জায়গায় চাকরি হলো, তুমিও আর কখনো এদিকে আসোনি। কাল তুমি আসতেই বৌমার যে আহ্লাদ আমায় বললে। বুঝলে পিসিমা, আমার স্বাদ এবার ফুরলো। এতদিন পর দাদাকে আমি পশমের জুতো পরাতে পারবো। উমারানির চোখ দুটি লজ্জায় নিচু হয়ে রইল। প্রদীপের আলোয় উজ্জ্বল তার মুখখানি কিশোরীর মুখের মতন এমন লাবণ্য মাখা, অথচ কচি বলে মনে হচ্ছিল যে বোধ হলো নোলক পড়লে তাকে এখনো বেশ মানায়। তারপর নানা কথায় আর খাওয়া দাওয়া শেষ হতে অনেক রাত হয়ে গেল। সেদিন অনেক রাত্রে যখন ওপরের ঘরে শুতে গেলুম, তখন চাঁদ উঠেছে। গভীর রাতের মৌন শান্তি সেদিন বড় করুণ হয়ে বাজল আমার মনে। আজ অনেকক্ষণ উমারানির নিকট বসে থেকে একটা জিনিস বেশ বুঝতে পেরেছি। উমারানির থাইসিস হয়েছে। মৃত্যুর শান্ত ললাটে তার তিলক পরিয়ে ওকে বরণ করে রেখেছে। উমারানি 1 গ্লাস জল দিতে আমার ঘরে ঢুকলো। জল নামিয়ে রেখে বললে, কই দাদা সে পাজিখানা? তার মুখের দিকে চেয়ে আমার মনটা যেন কেমন করে উঠল। বললাম, রানী এদিকে আয়। আমার মনে উঠল না যে উমারানি আমার আপন বোন নয়, বা আমাদের দুজনেরই বয়স কম। আমিও যেমন নিঃসংকোচে বললুম, সেও তেমনই নিঃসংকোচে এসে আমার পায়ের কাছে খাটের নিচে মাটিতে বসে পড়ল। 8 বছর আগের মতো আজও ওকে আদর করে তার বিদ্রোহী চোলগুলো কানের পাশ দিয়ে তুলে দিতে দিতে বললুম, রানী জুতোর কথা তোকে কে বলেছিল? রানী অসীম নির্ভরতার সঙ্গে ছোট মেয়েটির মতো খাট থেকে ঝোলানো আমার পায়ের উপর তার মুখটি লুকিয়ে রাখল। ওরে, স্নেহ যদি রোগ সারানোর ওষুধ হতো, তাহলে আমি বড় ভাইয়ের স্নেহে তোকে শিশিতে ভরে দাগ কেটে ডাক্তারি ওষুধের মতো দিয়ে যেতুম। আমার প্রশ্নের কোনো উত্তরই তার কাছ থেকে পেলাম না। কেন পেলাম না তাও একটু পরেই বুঝলাম। একমাত্র লোক যে ওই জুতোর কথা জানে, বা যার কাছে আমি একসময় কথা বলেছিলাম, সে হচ্ছে সুরেন। সুরেনই বোধ হয় বিয়ের পর কোনো সময় উমারানিকে এই কথা বলে থাকবে। বড় ভাইয়ের কাছে ছোট বোনটি তো আর সে কথা বলতে পারে না। রানী, একটা কথা জিজ্ঞেস করি। টুনি বলছিল, মানে সুরেন কি চিঠিপত্র দেয়, মানে বাড়িটারি আসে? উমারানি বড় জড়সড় হয়ে গেল। আমার কথার কোনো উত্তর দিল না, মুখও তুলে নিলে না।
আগের মতো আমার পায়ের উপর মুখটি লুকিয়ে চুপ করে রইল। অনেকক্ষণ কেটে গেল, তারপর বুঝলাম সে কাঁদছে। তাকে সান্ত্বনা কি বলে দেব ঠিক বুঝতে পারলাম না, শুধু তার মাথার চুলগুলোর ওপর পরম স্নেহে হাত বুলিয়ে দিতে লাগলো। বেশি দিন নয় রে আমার সোনার বোনটি, তোর মেয়াদ আর বেশি দিন নেই, তোর মেয়াদ ফুরিয়ে এসেছে। ব্যর্থ নারী হৃদয়ের রুদ্ধ আবেগ পরম নির্ভরতার সঙ্গে তার দাদার বুকে নিঃশেষ ঠেলে দিয়ে যখন সে নিচে শুতে নেমে গেল, চাঁদের আলোর তলায় ঘুমন্ত বাতাস সজনে ফুলের মিষ্টি গন্ধে তখন স্বপ্ন দেখছে। এর 2-3 দিন পরে তাদের ওখান থেকে চলে আসবার জন্য প্রস্তুত হলাম। এর আগেই চলে আসতাম, কলকাতায় অনেক কাজ ছিল আমার, কিন্তু উমারানির করুণ মিনতি এড়াতে না পেরে কিছু দেরি হয়ে গেল। কাপড় পরে তৈরি হয়েছি, উমারানি কাঁদো কাঁদো মুখে নিকট এসে দাঁড়ালো। আমায় বললে, আবার কবে আসবেন দাদা? আসবো রে, আবার পুজোর সময় আসবো। ও মা, সে যে অনেক দিন। না দাদা, আপনি আষাঢ় মাসে রথের সময় আসবেন। আমাদের এখানে রথের অনেক বড় জাঁকজমক হয় দাদা। আর আমি কিন্তু আপনার বিয়ে বছরেই দেব। লক্ষ্মী দাদামণি, আপনার পায়ে পড়ি, আপনি অমত হবেন না। তারপর সে সেই পশমের জুতো জোড়া বের করে আমার সামনে মাটিতে রাখলে, বললে, আমি আন্দাজে বুনেছি, আপনি একবার পায়ে দিয়ে দেখুন দেখি দাদা, হবে ক্ষণ বোধ হয়। জুতো জোড়াটা পায়ে ঠিক হয়েছে দেখে উনানি বড় খুশি হলো। তার সমস্ত মুখখানা সার্থকতায় উজ্জ্বল হয়ে উঠল। দাদা, আমি আপনার গরিব বোন, কখনো এখানে আসেন না। যদি বা এলেন, না পারলুম ভালো করে খাওয়াতে দাওয়াতে, না পারলুম আপনার আদর যত্ন করতে, এসে শুধু কষ্টই পেলেন। কি করব বলুন, আমার যেমন কপাল। অনেকদিন পর আগেকার মতো সেই রকম গলায় আঁচল দিয়ে সে আমায় প্রণাম করলে। তার চোখের জল আমার পায়ের উপর টপ টপ করে ঝরতে লাগলো। আমি তাকে উঠিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললুম, রানী, তুই আমার মায়ের পেটের বনি। এ কথা ভুলে যাসনি কখনো যে তোর বড় ভাই এখনো বেঁচে আছে। যখন চলে আসি তখন সে তাদের বাইরের বাড়ির দৌড় ধরে দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে পেছন ফিরে দেখলুম সে কাতর চোখে একদৃষ্টে দাঁড়িয়ে আছে। যখন পথের বাঁক ফিরেছি তখনও তাকে দেখা যাচ্ছিল। বেলা শেষের হলদে রোদ সুপারির গাছের সারির ফাঁক দিয়ে তার রুক্ষ কোঁকড়া চুলে ঘেরা বিষণ্ণ মুখখানির উপর গিয়ে পড়েছিল। বছরখানেক পরে আমি আবার চাকরি নিয়ে গেলুম ময়ূরভঞ্জ রাজ স্টেটে। সেখানে থাকতে সুরেনের এক পত্রে জানলাম উমারানি মারা গেছে। যাবি তো জানতাম। সেবার যখন তার কাছ থেকে চলে আসি তখনই বুঝে এসেছিলাম তার সঙ্গেই শেষ দেখা। সুরেনকে এসে পত্রে লিখেছিলাম উমারানির অবস্থার কথা। কোনো একটা ভালো জায়গা দেখে তারা যেন কিছুদিন ঘুরে আসে। সুরেন লিখেছিল জমিদারের কাজ আদায়পত্র হাতে, পুজোর সময় বরং দেখবে, এখন যাওয়ার কোনো উপায় নেই ইত্যাদি। উমারানি মারা গেল সেই ভাদ্র মাসে। তারপর আরও বছরখানেক কেটে গেল। সেবার কিছুদিন ছুটি নিয়ে কলকাতায় এসে দেখলুম ওদের সেই বাড়িতে ওরা আবার বাস করছে। আমি এসেছি শুনে টুনি দেখা করতে এলো। খানিক এ কথা সে কথার পর টুনি কাগজে মরা কি একটা আমার হাতে দিল। খুলে দেখি মেয়েদের মাথায় দেওয়ার কতগুলো রূপোর কাঁটা। বৌদি যে ভাদ্র মাসে মারা যায়, আমি সেই শ্রাবণ মাসে চাঁপাপুকুর গিয়েছিলাম। বৌদি আপনার কত গল্প করলে, বললে, মায়ের পেটের ভাই যে কি জিনিস ঠাকুরজি, তা আমি দাদাকে দিয়ে বুঝেছি। আমার বড় ইচ্ছে জানো, আমি দাদার বিয়ে দিয়ে তাকে সংসারই করে দেব। দাদার যে আমার ভেসে ভেসে বেড়ান, কেউ একটু যত্ন করবার নেই, ওতে আমার বড় কষ্ট হয়।
ওই রূপোর কাঁটাগুলো সে গড়িয়েছিল আপনার বিয়ে হলে আপনার বউকে দেবার জন্যে। সে আষাঢ় মাসে ওগুলো গড়িয়েছিল। আমি গেলে আমার সব দেখিয়ে বললে, ইচ্ছে ছিল সোনার একখান চিরুনি দিয়ে দাদার বউয়ের মুখ দেখব, কিন্তু এত পয়সা কোথায় পাবো? এবছরে দাদার বিয়ে না দিলে নয়, বিয়ে হোক তারপর না হয় গড়িয়ে দেবো একখান চেষ্টা করে। কাঁটা ওর বাক্সে তোলা ছিল। তারপর ভাদ্র মাসে বৌদি মারা গেল। আমি তার বাক্স থেকে কাঁটাগুলো বের করে এনেছিলাম আপনাকে দেব বলে। কোথায় পয়সা পাবে? সারা বছর জমিয়ে যা করেছিল তাতেই ওইগুলো গড়িয়েছিল। দাদা তো এক পয়সাও তার হাতে দিতেন না। সংসার খরচ বলে যা দিতেন তাতে সংসার চলাই ভার। আর তা তো আপনি একবার গিয়ে দেখে এসেছিলেন। তাহলে তার হাতে পয়সা জমলো কোথা থেকে? বৌদি বাজারের খাবার খুব ভালোবাসতো। ওরা পশ্চিমে থাকতো, সেখানে ওসব বোধহয় তেমন মেলে না। সেই জন্য ওই বাজারের কচুরি নিমকির ওপর তার কেমন ছেলে মানুষের মতো একটা লোভ ছিল। বৌদি করতো কি, নারকেল পাতা চেঁচে ঝাঁটার কাঠি করে রাখতো। লোকে পয়সা দিয়ে তা কিনে নিয়ে যেত। এইরকম করে যে পয়সা পেত তা দিয়ে গোপালনগরের হাট থেকে পাড়ার ছেলেপিলেদের দিয়ে খাবার আনাতো, নিজে খেত, তাদের দিত। আপনি সেবার চলে যাবার পর থেকে সেই পয়সায় আর খাবার না খেয়ে তা জমিয়ে জমিয়ে ওই রূপোর কাঁটাগুলো গড়িয়েছিল। সে মারা গেল কোন সময়ে? শেষ রাত্রে, প্রায় রাত 4টের সময়। রাত্রে বৌদির ভয়ানক জ্বর হলো। সেই জ্বরে একেবারে বেহুশ হয়ে গেল। তারপর দিন বিকেলবেলা আমি ওর বিছানার পাশেই বসে আছি, দেখি বৌদি বালিশের এপাশ ওপাশ হাত নাড়াচ্ছে, কি যেন খুঁজছে। আমি বললাম, বৌদি লক্ষ্মীটি লক্ষ্মীটি, ওরকম করছো কেন? তখন তার ভালো জ্ঞান নেই, যেন আচ্ছন্ন মতো বললে, আমার চিঠিগুলো কোথায় গেল? আমার সেই চিঠিগুলো। বলে আবার বিছানা হাতড়াতে লাগলো। দাদা বিয়ের পর প্রথম যেসব চিঠি তাকে লিখেছিলেন সে সেগুলো যত্ন করে ওর বাক্সে তুলে রেখেছিল। তা আমি জানতাম। আমি সেগুলো বাক্স থেকে বের করে নিয়ে এসে তার আঁচলে বেঁধে দিল। তখন থামে। তারপর সেই রাত্রে সে মারা গেল। যখন তাকে বার করে নিয়ে গেল তখন তার আঁচলে সেই চিঠিগুলো বাঁধা। সুরেন সে সময় ছিল না? ছোটদাকে টেলিগ্রাম করা হয়েছিল। তিনি যখন এসে পৌঁছলেন তখন বৌদিকে দাহ করা হয়ে গিয়েছে। অনেক বছর হয়ে গিয়েছে। এখনো শীতের অবসানে যখন আবার বাতাবি লেবুর ফুল ফোটে, সজনে তলায় ফুল কুড়োবর ধুম পড়ে যায়, পাড়ার গায়ের বন ঝোপে ঘেটু ফুলে আলো করে রাখে, পুকুরের জলে কাঞ্চন ফুলের রাঙা ছায়া পড়ে, ফাগুন দুপুরের আবেশ বিভোর রোদ আকাশে বাতাসে থরথর করে কাঁপতে থাকে, তখন আপন মনে ভাবতে ভাবতে কার কথা যেন মনে পড়ে যায়। মনে হয় কে যেন অনেক দূর থেকে এলোমেলো চলে ঘেরা কাতর মুখে এক দৃষ্টিতে চেয়ে আছে। তখন মন বড় কেমন কেমন করে ওঠে। হঠাৎ যেন চোখে জল এসে পড়ে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উমারানী। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।